আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। 2020 আওয়ার স্কুলে আপনাদের দ্বিতীয়বারের মতো আবারও স্বাগতম জানাচ্ছি। তো আমি গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম সাধারণ ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে করে। আজকে চূড়ান্ত পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্বে আমি সাধারণের সাথে কিছু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমি এখানে দুটা ইলেকট্রন বিন্যাস আগে থেকেই লিখে রেখেছি, আর এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন। আমার গত ভিডিওতেও আলোচনা ছিল, যা হোক আমি আবারও দেখাচ্ছি। এখানে 1s 2s, এরপর 2p 3s 3p 3d অর্থাৎ কতগুলো শক্তি স্তর এবং এখানে কতগুলো অরবিটাল দেখানো হয়েছে। এখানে প্রথম ইলেকট্রন 1s এ যাবে, এরপর দ্বিতীয় শক্তি স্তরের 2s, এরপর 2p, এরপর আবার পুনরায় 3s, এরপর আবার পুনরায় 3p, এরপর 4s। এইভাবে যে প্রথম শক্তি স্তরে একটা অরবিটাল 1s, দ্বিতীয় শক্তি স্তরে দুটো অরবিটাল 2s এবং 2p, তৃতীয় শক্তি স্তরে তিনটে অরবিটাল 3s 3p এবং 3d, অনুরূপভাবে চতুর্থ শক্তি স্তরে চারটে অরবিটাল। এভাবে ইলেকট্রন বিন্যাস করলে আমাদের এটার খুব একটা প্রয়োজন পড়ে না। এটা অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে। তো আসুন আমরা ইলেকট্রন বিন্যাসে চলে যাই। আমি এখানে প্রথমেই পটাশিয়ামের একটি ইলেকট্রন বিন্যাস এখানে বিন্যস্ত করেছি। এখানে দেখা যাচ্ছে 1s2 2s2 অর্থাৎ এখানে প্রথম শক্তি স্তর দুইটি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তর 2s2 2p6, মোট 8টা ইলেকট্রন। তৃতীয় শক্তি স্তর এখানে 3p তে আসার পর এখানে 3d তে ইলেকট্রন না গিয়ে 4s এ গমন করলো। এর কারণটা কি? আমরা আউটবাউ নীতি অনুযায়ী জানি যে ইলেকট্রনগুলো সর্বপ্রথম নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, এরপর পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে গমন করবে। তো নিম্ন শক্তি স্তর আর উচ্চ শক্তি স্তর আমরা কিভাবে চিনতে পারি? এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 1 2 এই যে 3 এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো n ও l এর মান, n প্লাস l এর মান থেকে আমরা জানতে পারি কে নিম্ন শক্তি স্তর এবং কে উচ্চ শক্তি স্তর। এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ গমন করলো। এখন 3d এর ক্ষেত্রে মানটা কেমন এবং 4s এর ক্ষেত্রে মানটা কেমন আমরা সেটা এখন যাচাই করব। 3d এর জন্য n এর মান তৃতীয় শক্তি স্তর, এখানে n এর মান 3 প্লাস l এর মানটা কত হবে বলে রাখা ভালো, আমাদের মনে রাখতে হবে s এর মান 0, অর্থাৎ 0 এর জন্য আমাদের অরবিটাল হবে s, 1 এর জন্য p, 2 এর জন্য d এবং 3 এর জন্য f অরবিটাল। তো এখানে l এর মান, d এর মান হলো 2, 3 প্লাস 2 5, অর্থাৎ এখানে 3d এর জন্য আমরা মানটা পাইলাম 5। অনুরূপভাবে 4s এর জন্য n প্লাস l এর মানটা কি হয়? n এর মান প্রধান শক্তি স্তর 4, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা 4 প্লাস এখানে s এর মান কি হবে 0, অর্থাৎ l এর মান 0, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0। 4 যোগ 0 কত হলো 4। এখন দেখতে পাচ্ছি আমাদের এইটা নিম্ন শক্তি স্তর এবং এটা উচ্চ শক্তি স্তর, তাই আউটবাউ নীতি অনুযায়ী আমাদের ইলেকট্রন সর্বপ্রথম 4s এ যাবে যেহেতু নিম্ন শক্তি স্তর। এরপর যদি ইলেকট্রন বেঁচে যায় তাহলে আমরা ইলেকট্রন 3d তে দেব। তো এ পর্যন্ত আমাদের ইলেকট্রন 18টা হয়ে গেছে। আমাদের ইলেকট্রন পূর্ণ করতে একটা ইলেকট্রন দরকার, তাই আমরা ইলেকট্রনটি 4s এ দিয়েছি এবং 3d তে 0টা। আপনার ইচ্ছা করলে 3d আর নাও লিখতে পারেন। এখন ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। তো বইতে দেখা যায় ক্রোমিয়াম, কপার এমন কিছু ইলেকট্রন বিন্যাস আছে যাদের ইলেকট্রন বিন্যাস একটু সাধারণ নিয়মের ব্যতিক্রম।
কেন ব্যতিক্রম সেটা আপনাদের দেখাচ্ছি। আমি ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাসটি এখানে লিখে রেখেছি। এখানে দেখা যায় 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এরপর 3d এবং 4s। আমরা আগে ইলেকট্রন বিন্যাস থেকে জেনেছি 3d এর থেকে 4s নিম্ন শক্তি স্তর, তাই ইলেকট্রন আগে আমি 4s এ দিব, তারপর 3d কে দিব। সেই অনুযায়ী এখানে 3d এবং 4s, এখানে s আমার দুটি ইলেকট্রন দেওয়ার কথা ছিল। যখন দুটি ইলেকট্রন দিব তখন আমার এখানে ইলেকট্রন হয়েছিল 2, 4 আর 6, 10, 12, 18 আর 2, 20টা। আর এখানে মোট ইলেকট্রন লাগবে 24টা। সেই ক্ষেত্রে এখানে ডিতে 4 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা 4 ব্যবহার না করে আমরা কেন 5 ইলেকট্রন ব্যবহার করলাম? এইটাই ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? আমরা জানি অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল অধিকতর সুস্থিত হয়, অর্থাৎ প্রায় সম্পূর্ণ বা প্রায় অর্ধপূর্ণ, অর্থাৎ প্রায় পরিপূর্ণ বা প্রায় অর্ধপূর্ণ অরবিটাল থেকে সম্পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল অধিকতর সুস্থিত হয়। আমরা জানি ডিতে মোট ইলেকট্রন থাকে 10টি। ডি হলো পরিপূর্ণ অর্থাৎ সম্পূর্ণ অরবিটাল ইলেকট্রন এবং D5 হলো অর্ধপূর্ণ। তো এখানে আমরা 4 না দিয়ে 5 দিতে পারি। কখন 5 দিতে পারবো? প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল থেকে যদি একটি ইলেকট্রন নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এখানে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ অরবিটাল পূর্ণ হয়। তাই এখানে 4s এ একটি ইলেকট্রন রেখে আরেকটি ডিতে নিয়ে মোট 5টি ইলেকট্রন পূর্ণ করা হলো। এখানে একটা বিষয় খেয়াল রাখা জরুরি, যেখানে কখনো শূন্য করে আমি এখানে 5 পূর্ণ করতে পারবো না। যেমন এখানে যদি 3 থাকে আর এখানে যদি 2টা থাকে, আমি কখনো এখান থেকে 2টা নিয়ে 5 করে এখানে শূন্য দিতে পারবো না। কারণ আমাদের নিয়মে বলা আছে যে অবশ্যই আগে 3d থেকে 4s ইলেকট্রন আগে দিতে হবে, তারপর 3d তে ইলেকট্রন আসবে। সেই হিসেবে আমার 4s অবশ্যই দিতে হবে। পূর্ণ বা অর্ধপূর্ণ করার জন্য আমরা এখান থেকে একটি ইলেকট্রন নিতে পারি। অনুরূপভাবে আমি আরেকটি ইলেকট্রন বিন্যাস আপনাদের দেখাতে পারি। কপারের ইলেকট্রন বিন্যাস 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এরপর 3d দিব এবং সাথে সাথে 4s লিখব। আমার কথা ছিল এখানে আগে s ইলেকট্রন দিব, যেহেতু 2টা ইলেকট্রন যায়, এবং বাকি থাকলে ডিতে দিব। কিন্তু এখানে দেখা যায় আমার মোট ইলেকট্রন 29টা, এখানে যখন 2টা দিলাম মোট 20টা হয়ে গেল। এখন যখন আমি আর 9টা দিব তখন ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আগেই বলেছি এখানে যে অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল সবসময় সুস্থিত হয়ে থাকে। তাই এখানে এই নিকটস্থ অরবিটাল বা প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল 4s হতে একটি ইলেকট্রন যদি আমি 3d তে প্রবেশ করাই, তাহলে এখানে আমাদের 10 হয়ে যাবে, অর্থাৎ পরিপূর্ণ হয়ে যাবে। এমতো অবস্থায় এর থেকে ইলেকট্রন বিন্যাসটা D10 সম্পূর্ণ অরবিটালটি অধিকতর সুস্থিত হয়। এজন্য আমরা এখানে এস এ একটি ইলেকট্রন দিব আর D10 পূর্ণ করে দেব, তাহলে হয়ে গেল আমাদের কপারের ইলেকট্রন বিন্যাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা গত পর্ব এবং এই পর্বে দেখলাম কিছু সাধারণ ইলেকট্রন বিন্যাস এবং ব্যতিক্রম সহ অন্যান্য ইলেকট্রন বিন্যাসগুলো। তো আমরা আর একটি ইলেকট্রন বিন্যাস শিখব, সেটা কোনো মৌলের উপর যদি কোনো আধান থাকে, ধনাত্মক বা ঋণাত্মক, এই আয়ন বিশিষ্ট মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় চলুন আমরা জেনে নিই। যেমন অক্সিজেন, এর পারমাণবিক সংখ্যা 8, আর এটি যখন দুটি ইলেকট্রন গ্রহণ করবে তখন এর আয়ন হবে 2-,
এখন এর ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করতে পারি? আমাদের পারমাণবিক সংখ্যা 8, কিন্তু আমরা করছি ইলেকট্রন বিন্যাস অর্থাৎ মোট ইলেকট্রন। আমরা জানি নিরপেক্ষ অবস্থায় প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান, অর্থাৎ এখানে প্রোটন যেহেতু 8টা ছিল, ইলেকট্রন 8টা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দুটি ইলেকট্রন গ্রহণ করায় মোট ইলেকট্রন 10 হয়েছে। তাই আমরা 10 ইলেকট্রন বিশিষ্ট ইলেকট্রন বিন্যাসটি করব। P6 হয়ে গেল আমাদের অক্সিজেন আয়ন অর্থাৎ 2 এর ইলেকট্রন বিন্যাস 6, 2, 8, 8, 2, 10। একইভাবে আমরা একটা ধনাত্মক আয়নের ইলেকট্রন বিন্যাসও করতে পারি। ম্যাগনেসিয়াম 2+, আমরা জানি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। এখানে প্লাস কখন হয়? যখন কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে তখন তার আধান ধনাত্মক হয়। এখানে 2+ বলতে দুটি ইলেকট্রন সে ত্যাগ করেছে, তাহলে দুটি ইলেকট্রন চলে গেলে এখানে মোট ইলেকট্রন থাকবে 12 - 2 অর্থাৎ 10টি। তখন ইলেকট্রন বিন্যাস কেমন হবে? হয়ে গেল আমাদের ইলেকট্রন বিন্যাস। তো একটু বড় কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে অর্থাৎ আয়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কেমনটা ঘটে চলুন একটু জেনে নিই। অর্থাৎ যে মৌলের ইলেকট্রন দ্বিতীয় প্রবেশ করে সেখানে আমরা একটু ঘুরে আসি। Fe 2+ হতে পারে, 3+ হতে পারে, যে কোনোটা আসতে পারে। এর পারমাণবিক সংখ্যা ছিল 26। এখানে 2+ হলো সে দুটি ইলেকট্রন ত্যাগ করেছে, তো দুটি ইলেকট্রন যদি ত্যাগ করে বাদ যাবে, মোট ইলেকট্রন হবে 24। সেই ক্ষেত্রে কেমনটা ঘটবে? 1s2 2s2। আমরা চাইলে আগে প্রথমে এই 26 ইলেকট্রন বিন্যাসটা করে নিতে পারি। 2p6 3s2 3p6 3d, এরপর 4s। এখানে একটা লক্ষণীয় বিষয় যে আমরা যখন এই 26 ইলেকট্রন বিন্যাস করতাম তখন এখানে 2 দেওয়ার পর যে কয়েকটা বাকি ছিল সেগুলো আমরা ইলেকট্রনগুলো এখানে দিয়েছিলাম 20, আর তাহলে 6টা থাকে। কিন্তু যখন আমরা আয়নের ইলেকট্রন বিন্যাস করব সেই ক্ষেত্রে অবশ্যই আগে শক্তি স্তরগুলো পূর্ণ করব, তারপর পরবর্তী শক্তি স্তরে আমরা ইলেকট্রনগুলো দেব। সেই হিসাবে কিন্তু আমাদের সেই নিয়মটা আর এখানে হবে না। তো এখানে 26টি ইলেকট্রনের জন্য এখানে মোট ইলেকট্রন লাগবে 24টা। 2, 4, 10, 12, 18, আর দরকার 6টি ইলেকট্রন। তখন আমার 3d ইলেকট্রন দিব। এরপর যদি ইলেকট্রন থাকে বা 10টা পার হওয়ার পর যদি আরো ইলেকট্রন দরকার হয় তখন আমরা চতুর্থ শক্তি স্তরে যাব। অর্থাৎ মোট কথা, যখন আমরা ইলেকট্রন ত্যাগ করব অর্থাৎ কোন মৌলের ইলেকট্রন ত্যাগ করবে তখন অবশ্যই সর্বশেষ শক্তি স্তর থেকে আগে ইলেকট্রন ত্যাগ করবে। এই জন্য সিডি থেকে আগে ইলেকট্রন যাবে না, অবশ্যই চতুর্থ শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো আগে চলে যাবে। তারপর আরো বেশি ইলেকট্রন দিলে সেই ক্ষেত্রে আমরা এখানে থ্রিডি থেকে ইলেকট্রনগুলো সরিয়ে ফেলতে পারতাম। তো দেখলেন আজকের ইলেকট্রন বিন্যাস। যদি একটু আপনাদের উপকার হয়ে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো ধন্যবাদ। যদি আপনাদের কোনো ভালো মন্তব্য থাকে বা কী বিষয়ে জানতে চান এগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি সামনের ভিডিওগুলো আমি সেগুলো উপর তৈরি করার চেষ্টা করবো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।